নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহেই জানালো ইসি। সংস্কারের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। যৌথ বাহিনীর অভিযানে ভোলাগঞ্জের 12,000 ঘনফুট পাথর উদ্ধার, লুটপাটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ার পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোট সামনে রেখে আগামী মাস থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সাথে কমিশন সংলাপে বসতে যাচ্ছে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে আওয়ামী লীগের সাথে শুধু নির্বাচনে অংশ নেওয়ায় কোনো দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে দূরে রাখা গণতন্ত্র চর্চার বিপরীত বলে ইসিকে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরগরম নির্বাচন কমিশন। প্রতিদিনই প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে বসছে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনেরা, তুলে ধরছেন বিভিন্ন দাবি দাওয়া। বৃহস্পতিবার বিকেলে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। জানান, আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এরই মধ্যে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ ও প্রবাসীদের ভোট প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এর আগে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে দেখা করে জাতীয় পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল আগামী নির্বাচনে নিজেদের অংশগ্রহণ, প্রতীক বরাদ্দ ও দলের সার্বিক পরিস্থিতি অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনারকে। গত 3টি নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা গণতন্ত্রের চর্চা নয় বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ, বহু মত বহু দল। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। বর্তমান সরকার নিরপেক্ষ নয় মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, কমিশনকে আগামী নির্বাচনে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কমিশনগুলোর আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হয় এমন বেআইনি কিছু করা হচ্ছে না। অতীতে বেআইনিভাবে নাগরিকদের মোবাইলে আড়ি পাতা নিয়েও সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছে। এছাড়া প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিভিন্ন সাফল্যও তুলে ধরেন প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় সংস্কার কমিশনগুলোর দেওয়া আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর মধ্যে 37টি সুপারিশ এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। 246টা আশু করণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। চিফ অ্যাডভাইজার আবার বলেছেন, অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন, এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে। মোবাইলে আড়ি পাতার মতো বিভিন্ন সরকারি সংস্থার বেআইনি কার্যক্রম বন্ধে একটি কমিটি গঠন করার কথা জানান প্রেস সচিব। অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য, আপনার যে আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো
অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। এছাড়া এলডিসির গ্র্যাজুয়েশন 2026 সালের মধ্যেই হচ্ছে বলেও নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। পাথর চুরির ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রতিদিন প্রকাশ্যেই চুরি হচ্ছে সাদা পাথর। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের জায়গায় দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলাটি পর্যটকদের কাছে পরিচিতি পায় সাদা পাথর নামের পর্যটন স্পটের কারণে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পর্যটকদের সামনেই সাদা পাথর চুরির ঘটনায় নিজস্ব রূপ হারাচ্ছে জায়গাটি। পাথর ঘেরা অপরূপ স্পটটি বিরান ভূমিতে রূপ নিয়েছে। এতে হতাশ নগরবাসী ও পর্যটকরা। কয়েক হাজার কোটি টাকার, 1 কোটি টাকা না 100 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। সাদা পাথরে যদি আজকে আপনি গত বছরে একটা ছবি নেন বা আজকের একটা ছবি নেন, আপনার কাছে দৃশ্যমান হয়ে যাবে। আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় আনা হয়। এদিকে পাথর চুরির মহা উৎসবের ঘটনাস্থল পরিদর্শন করেছে দুদক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরো অন্যান্য যারা যেসব ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভায় জেলা প্রশাসক জানান, সাদা পাথর ও জাফলং সহ সিলেটের সব পর্যটন কেন্দ্র রক্ষায় কাজ করা হবে। আমরা গতকালকে এই বিষয় নিয়ে আমরা পর্যটকরা মিটিং করেছি। আমাদের জেলা পর্যায়ের সকল কর্মকর্তারাই মোটামুটি সবাই উপস্থিত ছিলেন এবং আমরা এটা নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা গতকাল রাত থেকে বাস্তবায়ন কার্যক্রম। গতকাল রাতে যতটুকু জানতে পেরেছি 130 ট্রাক পাথর আটক করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানে, এটা অব্যাহত আছে। প্রশাসন বলছে পাথর লুট বন্ধে অভিযান অব্যাহত আছে। অভিযানে আমরা ইউনুর মহোদয়ের নেতৃত্বে প্রায় শতাধিক টাস্কফোর্সের অভিযান করেছি। আমার থানায় মামলা আছে, সেখানে 17টি সাদা পাথর ঠেকাতে গিয়ে আমার পুলিশ অ্যাসাল্ট হয়েছে। পুলিশ অ্যাসাল্ট মামলা আছে সাদা পাথর ঠেকাতে গিয়ে 4টি। আমরা 70 জন আসামির মতো গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। অন্যদিকে সাদা পাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার রাতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। এছাড়া বিভিন্ন সড়কে চেকপোস্ট ও তল্লাশি চালানো হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দায়ীদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই ঘটনায় কত টাকার ক্ষতি হয়েছে তা বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এই রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। এছাড়া একই বিষয়ে আরও একটি রিটের শুনানির জন্য রবিবার দিন ঠিক করেছে আদালত। যারা ক্ষতি করেছে তাদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করার নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন। আর অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে এই পাথরগুলো যেখানে যেখানে গিয়েছে সেই সমস্ত এলাকার সিভিল প্রশাসন পুলিশের সহযোগিতায় বিবাদীদেরকে বলছেন 7 দিনের মধ্যে ওই সমস্ত পাথরগুলো এনে এই জায়গায় আবার প্রতিস্থাপন করার নির্দেশ দিয়েছেন এবং আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য রেখেছেন যে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হলো সেটা আদালতকে এভিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। পদক্ষেপ নিল সেটা দেখতে পারে আদালত। আরেকটা আদেশ দিয়েছেন যে
বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করলে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে ঘোষবাগ এলাকার নাসা গ্রুপের শ্রমিকরা কারখানার গেটের সামনে আন্দোলন শুরু করে। পরে কারখানায় ঢিল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করলে নিরাপত্তার কথা বিবেচনা করে আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। নাসার বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, মালিকপক্ষ কাজ না থাকার অজুহাত দেখিয়ে বেতন পরিশোধের সময় সাধারণ ছুটি ঘোষণা করে শ্রমিকদেরকে হয়রানি করতে থাকে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা না খোলায় বাধ্য হয়ে আন্দোলনে নামেন শ্রমিকরা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নন উদ্যোক্তারা। একথা জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, বেসরকারি খাতকে উপেক্ষা করে তড়িঘড়ি এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হলে সেটা হবে আত্মঘাতী। সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে একথা বলেন তারা। সেমিনারে চামড়া পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম মঞ্জুর বলেন, 2032 সালের আগে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হবে না। সেমিনারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক শিল্পের মালিকরা এলডিসি থেকে উত্তরণে আরও 2 থেকে 3 বছর সময় চান। 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণের জন্য উপযুক্ত সময় নয়, এমন মন্তব্য তার। অনুষ্ঠানে আইসিএসি সভাপতি মাহবুব রহমান খান বলেন, 2024 সালে সরাসরি বৈদেশিক বিনিয়োগ 13% কমেছে। অন্য ব্যবসায়ীরা বলেন, গেল 5-6 বছরে অর্থনৈতিক খাতে তেমন কোনো উন্নতি হয়নি। এই বিবেচনায় এলডিসি থেকে এখনই উত্তরণ হলে রপ্তানি 14% ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা। বাগেরহাটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে থাকা জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, একসময়ে এতিম শিশুদের বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনার সেবা দেওয়া হলেও আওয়ামী সরকারের রোষানলে পড়ে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। তবে সরকার পরিবর্তনের 1 বছর পার হলেও চালু হয়নি এর কার্যক্রম। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অস্পষ্ট নামফলক ও জংধরা লোহার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে চোখ পড়ে বাগেরহাটে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার বিশাল এলাকা। গেটের পাশে জরাজীর্ণ একতলা ভবন। কিছু দূর গেলে দেখা যায় পুরাতন ভবন, প্রশস্ত ঘাটওয়ালা পুকুর। 5 কক্ষের অফিস ভবন সহ রয়েছে এতিম ও দুস্থদের জন্য 30 শয্যার দোতলা আবাসিক ভবন, 18 কক্ষের দোতলা প্রশিক্ষণ ভবন, 1 তলা ক্লিনিক ও একটি মসজিদ। একসময় কর্মকর্তা কর্মচারী থাকলেও বর্তমানে রয়েছে 2 জন নিরাপত্তা প্রহরী। তবে 9 মাস হলো তারাও পাচ্ছেন না কোনো বেতন। মসজিদে নামাজ আদায় ছাড়া প্রতিষ্ঠানটির নেই কোনো কার্যক্রম। প্রতিষ্ঠানে এক সময় আমার ভাগ্নে পড়াশোনা করতো, আরও এলাকার অনেক ছেলেফেলে পড়াশোনা করতো, আপনার বাইরের এতিমরা এসেও পড়াশোনা করতো। আমরা চাই এই এলাকায় আজকে 15-16 বছর ধরে এই জায়গায় এখনো পড়াশোনা হচ্ছে না, তাই আমরা চাই আবারও এই প্রতিষ্ঠান চালু হোক। শিক্ষক নাই, ছাত্র নাই, আজ এই প্রতিষ্ঠানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি এটা চালু হয় আমাকে সবারই গ্রামে সবারই দেশের ভালো হবে। কার্যক্রম না থাকলে এতিমখানার জমিদাতাদের অনুকূলে জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিনামূল্যে জমি দানকারীরা। আমার নিজেরই আমি রিটায়ার্ড করে আসে যে সম্পত্তি কিনেছি 1-50 শতক জমি আমি এখানে দান করছি। এরকম অনেকেরই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা আছে। এখন এই সম্পত্তিটা হয় ব্যবহারযোগ্য করা হোক, নতুবা মালিকদের ফেরত দেওয়া হোক। যদি সেরকমের কিছু হয়, দেশের ছেলে ফেলে গরিব বুড়ো যারা আছে তারা বাঁচুক বা ই করুক, হ্যাঁ, কথা হয়ে জায়গা নিচ্ছে ই করেছে, হ্যাঁ, মুস্তাফিজ সাহেব যদি বাঁচে থাকতো তাহলে এই দশাটা হতো না মাগো। প্রতিষ্ঠানটি পুনরায় চালুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান দলের এ নেতা। আমরা চাই বাগেরহাটে যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল মোস্তাফিজুর রহমান সাহেবের হাত ধরে, সেই প্রতিষ্ঠানটা যাতে আবার সচল হয় এবং আরও সুন্দরভাবে আরও বৃহৎ আকারে যাতে হয়। দ্রুত প্রতিষ্ঠানটি আবার চালু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৃহত্তর নোয়াখালীর কিডনি রোগীদের একমাত্র ভরসা স্থল নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে নানা অনিয়ম দুর্নীতিতে সাগর চুরির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযানের পর কর্তৃপক্ষ ইউনিটটি বন্ধ ঘোষণায় রোগী ও স্থানীয় জনসাধারণ উদ্বেগ প্রকাশ করছেন। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2018 সালে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ থেকে পরীক্ষা নিরীক্ষার মেশিনপত্র সংগ্রহ করে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চালু করা হয় আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট।
ইউনিটটি চালুর পর নোয়াখালী সহ ফেনী ও লক্ষ্মীপুর থেকে হাজার হাজার কিডনি রোগী চিকিৎসা নিতে যায়। সম্প্রতি ইউনিটের ল্যাবে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। কিডনি ডায়ালাইসিস ইউনিটে দুদকের অভিযানের পর ইউনিটটি বন্ধ করার ঘোষণায় ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। এখানে পুরোটাই অনিয়ম হচ্ছে, যেখানে একটা ফিস্টুলা এবং আপনার ক্যাথেটার লাগানোর কথা 500 থেকে 700 টাকা, আমরা যতটুকু জানি এখানে রোগীদের থেকে 5 থেকে 6000 7000 টাকা পর্যন্ত নিচ্ছে। হাসপাতালের একাধিক চিকিৎসক বলেছেন, কিডনি বিশেষজ্ঞ না হয়েও ডাক্তার মামুন পারভেজকে দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইউনিটের সব কার্যক্রম। ইউনিট প্রধান হিসেবে 3 মাস দায়িত্ব পালন করে আমি দেখতে পাই এটি আসলে শুধু পুকুর চুরি বললে কম হবে, সমুদ্র চুরি সমতুল্য। যে বিষয়গুলো আমার অসামঞ্জস্যগুলো এবং যে ভয়ানক অপরাধগুলো আমার চোখে পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি সদর হাসপাতালে একটি ল্যাব থাকা সত্ত্বেও কিডনি ডায়ালাইসিস ইউনিটে স্বতন্ত্রভাবে আরেকটি ল্যাব পরিচালিত হয়। তো যে টেস্টগুলো দ্বিগুণ বা 3 গুণ দামে করা হয় সেই টেস্টগুলোর ক্ষেত্রে তারা 2টি খাতা মেনটেন করে। একটি খাতা সরকার নির্ধারিত মূল্য তারা পরিশোধ করে এবং অন্যটি খাতা থাকে গোপনীয়। সরকার নির্ধারিত ফি 500 টাকা, কিন্তু এইখানে ক্যাথেটার করার জন্য 2500 টাকা এবং ফিস্টুলা করার জন্য 6000 টাকা নেওয়া হয়, যার প্রকৃত হিসাব যে হিসাব এগুলা কখনোই শো করা হয় না। তবে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও কিডনি ডায়ালাইসিস ইউনিটে অনিয়মের কথা স্বীকার করেছেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মামুন পারভেজ। আমাদের এখানে রোগীদের স্বার্থে ভাই যে অনিয়মটা হচ্ছে এতদিন ধরে হয়ে গেছিল চলমান প্রক্রিয়া হিসেবে। হ্যাঁ, এখন যেহেতু আপনাদের প্রশ্ন, আপনি আমাকে বারবার বলতেছেন আমরা এটা অনিয়ম ঠিক করি না, তাহলে ভাই কালকে থেকে আমি এই অনিয়মের সাথে থাকতে পারবো না। দুদক অভিযানকালে বিভিন্ন বিষয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। কিছু বিষয়ে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই বিষয়গুলো আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। সংগ্রহ করার পরে আমরা এগুলো একটা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে প্রেরণ করব। আমরা যেটুকু এক্সট্রা চার্জ নিই ওদের তথ্য অনুযায়ী ওটা দিয়ে আমাদের হিসাব আছে, জিনিসপত্র কিনি আমরা সেই রোগীদের সাথে কিনি। একটা ডায়ালাইজার আমরা 3 বারও ব্যবহার করি, কারণ আমরা আরেকটা ডায়ালাইজার কেনার সামর্থ্য ওদের নাই, আমরা ওয়াশ করে ব্যবহার করি। সরকারি নিয়মনীতি অনুযায়ী অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই চাওয়া নোয়াখালীবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে রংপুরের 3 উপজেলার তিস্তা নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গেল কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বাড়ছে। বুধবার সকাল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। আজ সকালে তা বেড়ে 15 সেন্টিমিটার অতিক্রম করে। এতে জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার 8 ইউনিয়নের তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। বন্যার আশঙ্কায় অনেকে ঘর বাড়ি নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 8 বছর আগে ছাত্রদল কর্মী তৌহিদুর রহমান সুমন গুম হওয়ার ঘটনায় চট্টগ্রামের আদালতে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিনের আদালতে গুমের অভিযোগে মামলাটি করেন ছাত্রদল কর্মী সুমনের বড় ভাই মাহবুবুর রহমান। শুনানির শেষে অভিযোগটি আমলে নিয়ে ঘটনা তদন্তে PBIকে নির্দেশ দিয়েছে আদালত। মামলার আর্জিতে বলা হয় 2018 সালের 13 জুন বাকুলিয়া এলাকার একটি বাসা থেকে নিখোঁজ হন ছাত্রদল কর্মী সুমন। এই ঘটনায় তারিকুর রহমান সহ 3 ছাত্রলীগ কর্মী জড়িত বলে অভিযোগ করা হয়। ঘটনার পর সুমনকে ফিরে পেতে থানা পুলিশের কোনো সহযোগিতা পাননি উল্লেখ করে উল্টো হয়রানির শিকার হন বলেও অভিযোগ মামলার বাদীর। 2023 সালের নির্বাচনী আসন বাতিল করে নির্বাচন কমিশনের খসড়া তালিকা অনুযায়ী কুমিল্লা 1, দাউদকান্দি, মেঘনা ও কুমিল্লা 2 হোমনা তিতাস আসন চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলার বাসিন্দারা। অভিযোগ করেন কুমিল্লা 1 ও কুমিল্লা 2 আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। দ্রুত নতুন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে একই দাবিতে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দাবি মেনে না নিলে কুমিল্লা 1 ও 2 নির্বাচনী আসনের সবাইকে সাথে নিয়ে পরবর্তী সময় আন্দোলনের ডাক দেয়া হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙুরের নেতৃত্বে বিজয় র্যালি হয়েছে নারায়ণগঞ্জে। ২৫০০ উপজেলা হতে শুরু করে দিঘির পাড় চৌরাস্তা হয়ে বিএনপির পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীরা অংশ নেন এতে। খাগড়াছড়িতে নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পার্বত্য জেলা শাখা। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার এবং নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানান নেতারা। দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে হয়ে গেল সাতক্ষীরার লাপসা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। জেলা বিএনপির সার্চ কমিটির আয়োজনে দুপুর ১২টায় লাপসা ইউনিয়ন পরিষদে গোপন ব্যালটের মাধ্যমে সম্মেলন হয়েছে। এ সময় নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ বাবলু সহ অন্যরা। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবার উদ্বোধন হয়েছে। জকিগঞ্জ উপজেলার শাহবাগ এলাকার মোহিতপুরে মৌলভী সাইদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। টাঙ্গাইলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ও টেকনিক্যাল সহ মোট ১০৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, জেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে একযোগে প্রায় ৪,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়। এতে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী। বাগেরহাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র শিবির জেলা শাখার আয়োজনে প্রায় ৪০০ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, পবিত্র কুরআন শরীফ ও বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল ও কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক নোমানুল ইসলাম নয়ন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্থায়ী নিয়োগের অগ্রাধিকার সহ ৫ দফা দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। বিপিসি প্রধান কার্যালয়ের সামনে দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদ এই কর্মসূচি পালন করে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং জিপিএ 5 প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। পরে বিদ্যালয় মাঠে অগ্নি সরঞ্জাম বিতরণ ও শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষকদের ওপর আরোপিত শোকজ প্রত্যাহার সহ ১৯ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কলেজের বৈষম্য বিরোধী শিক্ষক শিক্ষার্থীরা। স্থানীয় কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করা হয়। নড়াইলে সততা সংঘের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নেত্রকোনা পৌর শহরে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন ওই পৌরবাসী। শহরের উত্তর কাটলি এলাকার জলাবদ্ধতায় দুর্ভোগের শিকার ৫ শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন। চট্টগ্রাম নগরীর বায়াজিদে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর বায়াজিদের বিআরটিসি ট্রাক ডিপো এলাকায় অভিযান চালানো হয়। বিভিন্ন অভিযোগে 2 ব্যবসায়ীকে ৫৩,০০০ টাকা জরিমানা করা হয় অভিযানে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহেই জানালো ইসি। সংস্কারের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। যৌথ বাহিনীর অভিযানে ভোলাগঞ্জের ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার, লুটপাটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ার পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।